হ্যালো, আমি আম্মি বলছি। প্রথমেই তোমাদের আমি বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালোই ছিলে, পুজো ভালো কাটিয়েছো। এবার তো আবার পড়াশুনো শুরু করতে হবে। তাহলে আজকে আমি যে গল্পটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বীর্যশুল্কা, আর লেখকের নাম হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাম তো তোমরা অনেকেই শুনেছো, অনেকেই তার ঐতিহাসিক উপন্যাস এবং আরও অনেক কিছু তোমরা পড়েছো। তাহলেও একটা কথা বলি, তোমাদের প্রথম আমরা লেখক পরিচিতিটা আগে দিয়ে দিই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1899 সালের 30শে মার্চ উত্তরপ্রদেশের জৌনপুর শহরে। তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজে পড়াশুনো করেছেন, আইন নিয়েও পড়াশুনো করেছেন, সাহিত্য চর্চা করতে খুব ভালোবাসতেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র হচ্ছে, সবাই জানো, ব্যোমকেশ বক্সী। 1932 সালে ব্যোমকেশ বক্সী নিয়ে তিনি লেখেন। 1932 সালে ব্যোমকেশ বক্সীর আত্মপ্রকাশ ঘটে। তিনি রবীন্দ্র পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কার লাভ করেন তার অসামান্য লেখার জন্য। তার রচিত গল্প সংকলনগুলি হল জাতিস্বর, চুয়াচন্দন, বুমেরাং, বিষকন্যা প্রভৃতি। আর উল্লেখযোগ্য ঐতিহাসিক উপন্যাস কতকগুলো আমি বলছি: কালের মন্দিরা, গৌরমল্লার তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি। আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মারা যান 1970 সালে। তাহলে এটা হলো লেখক পরিচিতি। এবার বীর্যশুল্কার যে গল্পটা বলছি, এই গল্পটা লেখক একটু অন্যরকমভাবে লিখেছেন। এখানে রাজা, রাজকন্যা, রাজপুত্র সব কিছুই আছে। গল্পে দেখা যায় যে তক্ষশিলার রাজকন্যা সুমিত্রা অপূর্ব সুন্দরী এবং তার রূপের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে আর্যাবর্তময়, অর্থাৎ দক্ষিণে অবন্তী রাজ্য থেকে পূর্বে কাশী, কোশল পর্যন্ত। তবে রাজকুমারী কিন্তু একটুখানি অহংকারী বা দাম্ভিক স্বভাবের। তার রূপের কথা শুনে যারা তাকে বিয়ে করতে চান, তার অহংকারের কাছে তারা হেরে ফিরে যান। আর্যাবর্তের কোনো রাজপুত্রকে তার মনে ধরে না। তখন তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপ, যিনি সুমিত্রার বাবা, তারা ছিলেন শক বংশীয়, কিন্তু বহুকাল আর্যাবর্তে থাকার পরে তারা অনেকটা আর্য ভাবাপন্ন হয়ে পড়েছিলেন। তবে শক রক্তের প্রভাবও তাদের মধ্যে ছিল, খুব স্বাভাবিক। শক নারীরা তখন, শক রাজ্যের যে রাজকন্যারা, তখন তরোয়াল নিয়ে দ্বন্দ্বযুদ্ধ করতে ভালোবাসত। তারা ঘোড়া চালাতে পারত, আর পুরুষদের সঙ্গে তারা এগুলো নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করত। রাজকুমারী সুমিত্রা ছিলেন এমনি তেজস্বিনী মহিলা। রাজা যখন তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য স্বয়ংবর সভার আয়োজন করার কথা বলেন, রাজকুমারী সুমিত্রা তাতে প্রবল আপত্তি জানিয়ে বলে যে যেসব রাজা ও রাজপুত্রেরা স্বয়ংবর সভায় আসবে তারা একেবারে ননির পুতুল। অর্থাৎ তোমরা সবাই জানো যে রাজপুত্রেরা এবং রাজারা তারা তো অনেক কিছু ভোগবিলাসের মধ্যে থাকে, সুতরাং তাদের মধ্যে খুব একটা কিছু কিন্তু এই উনি যে তেজটা পছন্দ করছেন সেই ধরনের তেজ থাকে না। আর রাজকন্যার ভাষায় তারা হচ্ছে একেবারে ননির পুতুল। রাজকন্যা বললেন যে আমাকে বীর্যশুল্কায়, অর্থাৎ বীরত্বে পরাস্ত করবে, তাকেই তিনি বিয়ে করবেন। সে যে করবে সে শূদ্রই হোক বা চণ্ডাল হোক, তাতে তার কিছু এসে যায় না। আগেকার দিনে শূদ্র বা চণ্ডালদের কিন্তু সেইভাবে দেখা হতো না। রাজকন্যা সুমিত্রা তার বাবাকে বললেন যে আপনি ঘোষণা করে দিন যে পুরুষ তাকে 3টি পরীক্ষায় পরাজিত করতে পারবে তাকেই তিনি বিয়ে করবেন। আর এই 3টি পরীক্ষা হলো বাহুবল, হৃদয়বল এবং বুদ্ধিবল। রাজকন্যা নিজেই এর পরীক্ষা করবেন। রাজা খুশি হলেন, তিনি রাজ্যে রাজ্যে ঘোষণা করে দিলেন। বহু রাজা, রাজপুত্র, সেনাপতি, অমাত্য এলেন, কিন্তু তারা সকলেই বিফল মনোরথ হয়ে ফিরে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন একজন দিন বেশে, খুব দরিদ্র বেশে একজন যুবক জোর করে সবাই ঢোকার চেষ্টা করলে 4-5 জন প্রতিহারী, প্রহরী যারা, তারা তাকে সবাই কিছুতেই ঢুকতে দিতে চাইছে না। কিন্তু সেই যুবক এমনভাবে জোর করছে যে 4-5 জন প্রতিহারী তাকে আটকে রাখতেও পারছে না। অবশেষে কী করলো, দ্বাররক্ষীরা তাকে মাটিতে ফেলে
তার হাত পা বেঁধে ফেলল। রাজার সেনানি মকরকেতু, তার সাংঘাতিক চেহারা, ভীষণ ভালো চেহারার মকরকেতু রাজাকে এই খবর দিল। রাজা আদেশ করলেন যে ঠিক আছে, তাকে ভেতরে নিয়ে এসো। দুজন প্রতিহারী তাকে রাজসভায় নিয়ে এলো। রাজা দেখলেন যে লোকটির মাথায় উষ্ণিস নেই, মানে পাগড়ি নেই, হাতে কোনো অস্ত্র নেই, পরনেও কোনো রকম ভালো জামা কাপড় নেই, কিন্তু তাহলেও তার খুব সুন্দর দেহ দেখা যাচ্ছে, সুঠাম দেহ দেখা যাচ্ছে। দেহ রোগাও নয়, মোটাও নয়, মাথায় কোকড়ানো চুল, শ্যামলা গায়ের রং, আর মুখে একটা খামখেয়ালি বেপরোয়া ভাব। রাজা প্রশ্ন করলেন যে তুমি কোথা থেকে এসছো? তখন জানতে পারলেন যে আগন্তুক হচ্ছে বিদেশি এবং তিনি বঙ্গদেশ থেকে এসেছেন। রাজা জানালেন যে তিনি বঙ্গদেশের নাম শুনেছেন এবং সেটা আর্যাবর্তের পূর্ব সীমান্তে অবস্থিত। তাদের ভাষাও অনেকটা পাখির ভাষার মতো। আগন্তুক জবাবে বললেন যে হ্যাঁ, বঙ্গদেশের ভাষা কোকিলের ভাষার মতো মিষ্টি, এবং এমন সুন্দর মিষ্টি ভাষা পৃথিবীতে আর কোথাও নেই। আগন্তুক অর্থ চান কি না একথা রাজা তো বুঝতে পারছে না যে আগন্তুক কী জন্যে এসছে। তা রাজা জিজ্ঞেস করলেন যে তুমি কি অর্থ চাও? তখন সে বললে যে না না, আমার অর্থের কোনো প্রয়োজন নেই, আমি তার থেকেও একটা মহার্ঘ রত্নের জন্য এসেছি, এদেশে এসেছে। এবং পরিচয় দিয়ে বলে যে তার নাম হচ্ছে চণ্ড। সে তালিবনসাম সমুদ্র মেখলা বঙ্গভূমির সামান্য একজন সন্তান। তিনি নিজের বীর্যের পরীক্ষা দিয়ে রাজকন্যা সুমিত্রাকে লাভ করতে চান। এইসব কথা শুনে সুমিত্রার মুখ লাল হয়ে উঠল। তার মনে পড়ল যে বঙ্গদেশ থেকে কোনো রাজা বা রাজপুত্র তারা তো কেউ আসেনি, তাহলে তারা একজন ভিক্ষুককে তার প্রাণীপ্রার্থী করে পাঠিয়েছে। এই অপমান রাজকন্যা সহ্য করতে পারলেন না। রাজা মকরকেতুকে আদেশ করলেন যে চণ্ডকে সভার বাইরে নিক্ষেপ করে দাও, ছুঁড়ে ফেলে দাও সভার বাইরে। কিন্তু মকরকেতু এগিয়ে যেতেই চণ্ড তাকে বাইরে ফেলে দিলেন এবং রাজার সামনে এসে মহারাজকে বললেন যে তার আদেশ পালিত হয়েছে। এবার সভা শুদ্ধ লোক প্রত্যেকে অবাক হলো, তার কারণ মকরকেতুর চেহারা সাংঘাতিক এবং খুব শক্তিশালী, আর মকরকেতুকে যে অবলীলায় ফেলে দিতে পারে তার গায়ে কী সাংঘাতিক শক্তি। রাজকন্যা সুমিত্রা এরপর বিদেশি চণ্ডকে জিজ্ঞাসা করেন যে তার দেশে কি রাজা বা রাজপুত্র নেই? জবাবে চণ্ড বলেন যে রাজা অনেকটা প্রবীণ, তার বয়স হয়েছে, আর রাজপুত্র খুব রসিক এবং তিনি রাজার মতো বীর কিনা তা তার জানা নেই। রাজকন্যা শ্লেষের সঙ্গে বললেন তাহলে বঙ্গদেশ থেকে তাই একজন মল্লকে পাঠানো হয়েছে? কিন্তু চণ্ড তা অস্বীকার করে বলেন যে বঙ্গদেশের লোক তার থেকে অনেক বেশি শক্তিশালী, তাই তিনি লজ্জায় দেশ ছেড়ে চলে এসেছেন। রাজকুমারী চণ্ডের পরীক্ষা নেওয়া শুরু করলেন। প্রথমে রাজকুমারী তার মুঠোর মধ্যে একটা মুক্তো রেখে মুঠি খুলে সেই মুক্তোটা বার করতে বললেন। বললেন যে আমার হাতের মুঠোয় আমি একটা মুক্তো রেখেছি, এটা খুলে বার করতে হবে। চণ্ড অতি সহজেই তার রাজকন্যার হাত থেকে বের করে নিয়ে বললেন যে ঠিক আছে, এই মুক্তোটা আমি পেয়েছি, এটা আমি আমার কানের অলংকার হিসেবে ব্যবহার করব। রাজকুমারী একটু অবাক হয়ে গেলেন এবং বললেন যে চণ্ড প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বাকি দুটো পরীক্ষা বিকেলবেলা করা হবে। রাজকুমারীর তো একটু রাগও হয়েছে, কারণ এইরকম একটা লোককে পাঠিয়েছে বঙ্গদেশ থেকে। তিনি ভাবলেন যে যে করেই হোক আর যে দুটো পরীক্ষা তাতে চণ্ডকে পরাস্ত করতে হবে। এরপর তৃতীয় প্রহরে রাজা ও রাজ্যের বড় বড় প্রধান অমাত্যরা তারা রাজ উদ্যানে রাজার বাগানে এসে সবাই সমবেত হলেন। রাজকুমারীও তার প্রাসাদ থেকে নেমে এলেন, চণ্ডও উপস্থিত হলেন, পরনে পট্টবস্ত্র, বুকে লোহার বর্ম, হাতে তীর-ধনুক নিয়ে। রাজ উদ্যানটা অনেক বড়, তাতে ফল ফুলের গাছ, আম, জাম, বকুল, পিয়াল, কদম গাছও রয়েছে। মাঝে মাঝে স্বচ্ছ স্ফটিকের দেয়ালও আছে। চারদিকে পোষা হরিণ, খরগোশ, ময়ূর তারা ঘুরে বেড়াচ্ছে। রাজকুমারীর এবারের পরীক্ষা হলো স্বচ্ছ স্ফটিক যে দেয়ালটা, তার ওপারে একটা সোনার কলস রেখে দেয়া আছে। বলছে এই সোনার কলসকে বিদ্ধ করতে হবে। অ্যাকচুয়ালি তোমার ওই স্ফটিকের দেয়ালের ভেতর দিয়ে কিন্তু সোনার কলসকে বিদ্ধ করা সম্ভব নয়। চণ্ড কী করল, সযত্নে ধনুকে গুণ পড়ালেন এবং আকাশের দিকে তাকিয়ে ধনুকে স্বর সংযোগ করলেন, তার মানে ধনুকে তীর লাগালেন এবং কলসের দিকে তাকিয়ে তীর আকাশের দিকে ছোটালেন। একটু পরেই তীর আকাশ থেকে পাক খেয়ে নিচে নামতে লাগলো আর কলসের গায়ে বিদ্ধ হয়ে
একটা টং করে একটা শব্দ উঠল। চণ্ড রাজকুমারীর কাছে এসে জিজ্ঞেস করলেন, তিনি আদেশ পালনে, আপনি যে আদেশ করেছেন আমি সক্ষম হয়েছি কিনা? রাজকুমারী বললেন, হ্যাঁ, তবে এবার শেষ পরীক্ষার খেলা। তখন শেষ পরীক্ষা হবে। শেষ পরীক্ষা কি না, রাজকন্যা সুমিত্রা বনের মধ্যে দৌড়ে যাবেন, আর 10 গোনার পর চণ্ড তার পেছনে দৌড়বে। চণ্ডর হাতে থাকবে একটা তীর আর ধনুক। যদি তিনি রাজকুমারীকে স্পর্শ করতে পারেন তবেই তার জিত, আর যদি রাজকুমারী এসে তার আগেই বেদি স্পর্শ করতে পারে তবে চণ্ডের হার। আর এছাড়া রাজকুমারীর গতিরোধ করার জন্যে যদি চণ্ড তীর ধনুক ছুটতে পারে, কিন্তু যদি তাতে এক ফোঁটাও রক্ত বেরোয় তাহলে কিন্তু চণ্ডের প্রাণনাশ করা হবে। চণ্ড হেসে বললেন, তিনি জীবনে এই প্রথম মানবী মৃগয়াতে এসেছেন। সুমিত্রা যখন শুরু হলো তখন রাজকুমারী সুমিত্রা খুব দ্রুত বনের গাছপালার মধ্যে মিলিয়ে গেল। চণ্ডের পক্ষে রাজকুমারীর সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব ছিল না। ও দৌড়ে দৌড়ে দেখছে, কোথাও দেখা যাচ্ছে না। চণ্ড তখন বুঝলো যে এভাবে রাজকুমারীকে ধরা যাবে না। তখন বুদ্ধি করে সে কী করলো, যে পথে রাজকুমারীর ফেরার সম্ভাবনা সেদিকে, মানে উল্টো দিকে যেতে লাগলো। রাজকুমারী চণ্ডকে দেখতে পেয়ে আবার উল্টো দিকে দৌড়তে লাগলেন। চণ্ড দেখলেন এভাবে রাজকুমারীকে তো ধরা সম্ভব নয়। চণ্ড ধনুকে তীর সরযোজনা করলেন, এবং যে মুহূর্তে রাজকুমারী একটা মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে পেছন ফিরে চাইল, চণ্ড তখন তীর মেরে রাজকুমারীর বিনুনি ভেদ করে গাছের সঙ্গে একদম বিঁধে দিলেন। চণ্ড, রাজকুমারী তো আর চলতে পারছে না, কারণ ওখানে আটকে গেছে। চণ্ড আবার সঙ্গে সঙ্গে ছুটে এসে তীর বার করে রাজকন্যার বেনি মুক্ত করে দিয়ে হাসতে লাগলো। রাজকুমারীর চোখে জল দেখে তিনি বললেন, আমি এখনও আপনার অঙ্গ স্পর্শ করিনি। যদি আপনি আমাকে বিয়ে করতে না চান তবে আমি শেষ পরীক্ষায় হেরে যেতে রাজি আছি। আপনি গিয়ে বেদি স্পর্শ করুন, আমি আপনার অঙ্গ স্পর্শ করব না। কিন্তু সুমিত্রা বললেন যে তিনি অহংকারে অন্ধ ছিলেন, তবে বীর্যশুলকে যেহেতু চণ্ড তাকে হারিয়েছে তাই তিনি আত্মসমর্পণ করতে চান। চণ্ড সুমিত্রাকে জানান। তারপর তো চণ্ড আর সুমিত্রা তারা চলে আসবে বেদির দিকে। তখন চণ্ড সুমিত্রাকে বলল যে আমি তো খুব গরিব, তো আমার এই গরিবের কুঁড়ে ঘরে থাকতে কষ্ট হবে কিনা। সুমিত্রা তখন গলা থেকে মালা খুলে পরিয়ে দিয়ে বললেন, চণ্ডের মতো স্বামী যার আছে তার আর কোনো কিছুতেই ভয় নেই। অবশেষে চণ্ড তার নিজের পরিচয় দিয়ে বলেন যে তিনি বঙ্গদেশের রাজপুত্র, তার নাম হচ্ছে চন্দ্র। তার ছোট বোন তাকে চণ্ড নামে ডাকে বলেই তিনি তার পরিচয় দিয়েছেন চণ্ড বলে। তিনি আরও বলেন যে রাজপুত্রের আসল পরিচয় পেয়ে সুমিত্রা যেন মালা না ফিরিয়ে নেন। সুমিত্রা হাত ধরাধরি করে রাজা রুদ্রপ্রতাপ যেখানে বসে আছেন সেদিকে যান চণ্ডকে সঙ্গে নিয়ে। তাহলে কি হলো, এটা বোঝা গেল যে রাজকুমারী কিন্তু তার প্রতিজ্ঞা রেখেছিলেন, কারণ তিনি বলেছেন যেই হোক না কেন, প্রথমে তাকে তো পছন্দ হয়নি চণ্ডকে, কারণ ওই রকম বেশভূষা দেখে। আর উনি যে বীর্যশুল্কা, যেহেতু চণ্ড জিতে গেছিল সেই জন্য কিন্তু তিনি মালা পরিয়েছিলেন চণ্ডকে। তখন চণ্ডর পরিচয় তিনি পাননি। পরবর্তী পর্যায়ে তিনি পরিচয় পান যে উনি বঙ্গদেশের রাজপুত্র, এবং তারপরে বেদিতে গিয়ে তিনি তার বাবার কাছে সব কিছু বলেন। তাহলে এই যে গল্পটা, এই গল্পটার নাম হচ্ছে বীর্যশুল্কা, অর্থাৎ বীরত্বটাকে শুল্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। বীরত্বের পরীক্ষায় জয় না হলে রাজকুমারী সুমিত্রা কাউকে বিয়ে করবেন না, এই প্রতিজ্ঞাটা রাজকুমারী করেছিলেন এবং তিনি প্রতিজ্ঞা পূর্ণও করেছিলেন। এটা একটা কিছুটা রূপকথার ধরনের গল্প, এটা একটু অন্যরকমভাবে লেখা আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। আশা করি তোমরা গল্পটা বুঝেছ। যদি অসুবিধে হয় তাহলে আমাকে জানিও, আমার কমেন্টস বক্সে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো। আজ আসছি।